হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার রয়েছি। আজকে তোমাদের এবিটিএ যে টেস্ট পেপারের ম্যাথের যে সলিউশনগুলো চলছিল ধারাবাহিকভাবে, তার আজকের এই পর্বে আমরা পেজ নম্বর 218 এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা দেখে নেব। যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে খুব করে রিকোয়েস্ট করব, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে সঠিক উপায়ে অঙ্কের সমাধান শিখে নিতে পারো। তা বেশি কিছু কথা না বলে আজকে আমি সরাসরি অঙ্কে ফিরবো। এবিটিএ টেস্ট পেপার 218 নম্বর যে পেজটা রয়েছে তোমাদের, সেই পেজে যে 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস ও সঠিক সমাধানে। তা শুরু করছি আজকে এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 218। এই যে পেজে অঙ্কগুলো রয়েছে, প্রথম দেখো একের দাগের যে একের অঙ্কটা রয়েছে, 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত হবে। কি বলেছে অঙ্কটা ভালো করে বুঝতে হবে আগে। যে কোনো টাকা ছিল, সেই টাকা 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ, তাহলে সেক্ষেত্রে সুদের হারটা কত হবে। তা আমরা প্রথমে আসল তো জানা নেই, আসলটা ধরে নিচ্ছি পি। প্রথমে ধরে নিচ্ছি একের দাগের একের অঙ্কে আসল হচ্ছে পি। সুদ কি বলেছে, আসলের 1/5, অর্থাৎ সুদ আই সমান চলে আসছে পি এর 1/5 সমান p/5। আর কি রয়েছে, 5 বছর, অর্থাৎ টাইমটা দেওয়া রয়েছে 5। জানতে চেয়েছে সুদের হার। যদি সুদের হারটা r% হয়, অবশ্যই বার্ষিক সুদের হার, তাহলে আমাদের কি জানা আছে, আই সমান PTR/100। এখানে ভ্যালুগুলো বসাবো। আই সমান কি রয়েছে, p/5, এদিকে পি রয়েছে, টি সমান 5 বছর, আর এর মানটা জানতে চেয়েছে বাই 100। এবার দেখো দুই দিকে পিটা ক্যান্সেল হবে, 5 20 100, 5 4 20, তাহলে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 4। তাহলে তোমাদের যে অপশানগুলো রয়েছে, 4টে অপশান, তার মধ্যে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ 4%। এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কে যাব। দুইয়ের দাগের অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক। কি রয়েছে দেখো, x² ইকুয়াল টু 7 সমীকরণে বীজ বা বীজদ্বয়, যদি দুটো বীজ হয় তাহলে বীজদ্বয় বলবো। কি হবে সমীকরণটা আগে লিখবো। কি রয়েছে একের দাগে দুইয়ের অঙ্কে, x² সমান 7। তা এই অঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভুলভাল ভাবে ট্রিট করে। তা দেখো নিচে x রয়েছে, তার মানে এক্সটা কিন্তু 0 নয়। কেন, নিচে তো আমরা 0 লিখতে পারি না, সেটা অসংজ্ঞাত কেস হয়ে যায়। তার মানে এক্ষেত্রে নিচে এক্স আছে মানে এক্সটা অবশ্যই নট ইকুয়ালস টু 0, সেটা ইনডাইরেক্টলি বলা আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্স নট ইকুয়াল টু 0। আর যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা ওপর নিচে এক্স কে ক্যান্সেল করতে পারি। তার মানে চলে আসছে কি, ওপর নিচে এক্স ক্যান্সেল হলে এক্স ইকুয়াল টু 7। তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন, যেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর ভ্যালুটা 7। তার মানে এটা বীজদ্বয় হবে না, বীজ হবে, এবং তার সঠিক উত্তর হচ্ছে 4টে অপশানের মধ্যে অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর 7। এরপর 3-এর দাগের প্রশ্নে ফিরব। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং এসি দুটি জ্যা পরস্পর লম্ব। এ বি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। তা এই টাইপের অঙ্ক কিন্তু, বা এই হুবহু অঙ্কগুলো আগে করানো হয়েছে টেস্ট পেপারের পেজে। তা এবার যেহেতু রয়েছে আমি রিপিট করছি। কি রয়েছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত। 3-এর প্রশ্নে
ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে, এই একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও। এবার বলেছে এ বি এবং এসি দুটি জ্যা পরস্পর লম্ব, তাহলে কমন পয়েন্ট হচ্ছে এ, তাহলে আসছে এ বি এসি, এটা হচ্ছে দুটি পরস্পর লম্ব জ্যা। কি দেওয়া আছে, এ বি সমান 4 সেন্টিমিটার, এটা 4 আছে, আর এসি সমান 3 সেন্টিমিটার। জানতে চেয়েছে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। আমরা বি সি যোগ করলাম, বিসি যোগ করলে অবশ্য কেন্দ্র দিয়ে যাবে, কেন সেটা পরে বলছি। তা দেখো কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আবার আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সুতরাং কোণ বিএসি হয়ে যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বলতে অর্ধেক বৃত্তের উপরে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই বিসি হয়ে যাবে কি, বিসি হবে বৃত্তের ব্যাস। তাহলে আমরা যদি বিসির মানটা বার করতে পারি, তার অর্ধেক হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ। বিসিটা কি করে বার করব, দেখো ত্রিভুজ এবিসি এর মধ্যে এ কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে এই যে ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলি, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ। সুতরাং ত্রিভুজ এবিসি এর দেখো বিসি হয়ে যাচ্ছে অতিভুজ, আর অতিভুজ সমান আমরা কি জানি, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যে দুটো বাহু রয়েছে 4 আর 3 এর মধ্যে যে কোনো একটাকে আমরা লম্ব ধরলে অপরটা হয়ে যাবে ভূমি। সুতরাং 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান, 4 স্কয়ার বলতে 16, 3 স্কয়ার সমান 9, এটা পেয়ে যাচ্ছি 25 সমান 5 স্কয়ার। সুতরাং পেয়ে যাচ্ছি অতিভুজ কোণটা বিসি সমান 5। এবার বিসি কি, বৃত্তের ব্যাস, চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আসবে কি বিসি বাই 2 সমান 5/2, সুতরাং আসছে 2.5 সেন্টিমিটার। তাহলে যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এরপর আমরা 4 দাগের অঙ্কে ফিরব। 4 অঙ্কে কি বলেছে, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি, তাহলে ঘনকটির আয়তন কত হবে। তা দেখো একটি নিরেট ঘনক, তার টোটাল ধার বলতে এইচ, অর্থাৎ বাহু কটা থাকছে 12টা, সেই 12টি বাহুর সমষ্টি কত বলেছে 36 সেন্টিমিটার। এবার দেখো আমরা জানা নেই তো বাহুটা কত, সেই বাহুটা ধরে নিচ্ছি এ সেন্টিমিটার। 4 প্রশ্নে যদি আমরা ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে আমরা কি পেয়ে যাব, যে এ রয়েছে 12টা ধার, সুতরাং 12টা ধারের সমষ্টি চলে আসবে 12a, আর সেটা দেওয়া রয়েছে 36। তাহলে এ সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 36/12 সমান 3। এবার ঘনকের আয়তনের সূত্র বাহুর কিউব, বাহুটা কত পেয়ে গেছি এ, তাহলে আয়তন পেয়ে যাচ্ছি আমরা এ কিউব সমান 3 কিউব সমান 27 ঘন সেমি। তাহলে যে চারটি অপশান রয়েছে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর অপশান এ, 27 ঘন সেমি। এরপর 5 দাগে যে প্রশ্নটা রয়েছে 7π/12 কোনটি ষষ্ঠিক পদ্ধতিতে মান, অর্থাৎ ডিগ্রিতে আমাদের বার করতে হবে। 7π রেডিয়ান/12। এবার আমরা কি জানি, আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেব 7π বলতে 180 ডিগ্রি বাই 12, 12 দিয়ে কাটাকাটি করলে 12 15 হচ্ছে 180, 15 সাথে 105 ডিগ্রি। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হচ্ছে, অপশন ডি 105 ডিগ্রি। পরের অঙ্কে 6 রয়েছে 2, 8, আমি তথ্যগুলো আগে লিখে নিই। 6 দাগের প্রশ্নে রয়েছে 2, 8, 2, 3, 2, 8, 2, 3, আর রয়েছে 8, 5, 9, 5, 6, 8, 5, 9, 5, 6। এই যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে আমরা কি করব, আগে যে তথ্যগুলি রয়েছে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে নিই, প্রথমে কি পাবো, 2, 2,
2 কাজ শেষ। 3 একটা রয়েছে, 5 রয়েছে দুটো, 6 রয়েছে একটা, আর 8 রয়েছে দুটো, আর শেষে 9 একটা। 2 4 6 8 9, 2 4 6 8 9 মিলে গেছে। এবার দেখো মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হয় যে পদ সংখ্যা কত। তাহলে এক্ষেত্রে হিসেব করে দেখলে পদ সংখ্যা পাচ্ছি 2 4 6 8 9, তার মানে 9টা হচ্ছে টার্ম, অযুগ্ম সংখ্যা। তাহলে পদ সংখ্যাকে আমরা n দিয়ে লিখি, n সমান 9, সেটা পেয়ে যাচ্ছি অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যক, অযুগ্ম সংখ্যা। তাহলে মধ্যমা কত পাবো? মধ্যমা পাবো n প্লাস 1/2 তম সংখ্যা। সুতরাং n সমান কত? 9, 9 প্লাস 1/2, তাহলে 10/2 সমান 5তম যে সংখ্যাটা রয়েছে, তা 5তম সংখ্যা এখানে কত? 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে চারটে যে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি 5। এরপর আমরা 2 এর দাগে যে শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান দেখে নেব। কি রয়েছে? 2 এর দাগের একের অঙ্কে বলেছে, একের অঙ্কে কি বলেছে যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। তাহলে বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ ড্যাশ। দেখো এ বছরের শুরুতে কত টাকা দিয়েছে? 10,000 টাকা। এ দিয়েছে 10,000 টাকা, সেটা বছরের শেষ পর্যন্ত খেটেছে। সুতরাং তার টোটাল মূলধন চলে আসছে 10,000 ইন্টু 12 সমান 1,20,000। বি দিয়েছে 6 মাস পর, সুতরাং বছরের শেষ পর্যন্ত তার টাকাটা খাটবে 6 মাস। এবার প্রতি মাসে কত করে খাটবে? 20,000। তাহলে বি এর মূলধন টোটাল আসছে 20,000 ইন্টু 6 সমান 20 6 120, অর্থাৎ 1,20,000 টাকা। তাহলে দেখো এর মূলধন আর বি এর মূলধন দুটোই সেম, অর্থাৎ এ ইস টু বি সমান পেয়ে যাচ্ছি 1:1। যেহেতু মূলধনের অনুপাতটা সমান, সুতরাং তাদের লভ্যাংশটা একই রকম ভাবে ভাগ হবে, অর্থাৎ দুজন সমান ভাগে ভাগ হবে। অতএব এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? যে বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কি হবে? লভ্যাংশের পরিমাণ সমান বা একই হবে। এটাই হচ্ছে শূন্যস্থান পূরণের সঠিক উত্তর। 2 এর দাগে 2 এর অঙ্কে বলেছে -√3 - 2 এর অনুবন্ধীকরণ। প্রশ্নটা লিখবো যে -√3 আর -2 এর অনুবন্ধীকরণী। তো অনুবন্ধীকরণী বলতে কি? আগে বলা হয়েছে যে রুটের আগে যে সাইনটা থাকবে সেটা চেঞ্জ করতে হবে। তাহলে রুটের আগে দেখো মাইনাস রয়েছে, তাহলে কি হবে? √3 - 2। শুধুমাত্র রুটের আগে যে সাইনটা থাকবে সেটা চেঞ্জ হবে। এরপরে 3 এর দাগের যে প্রশ্ন রয়েছে, 3 এর দাগের প্রশ্নে বলেছে 7 সেমি ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। একটা বৃত্ত রয়েছে 7 সেন্টিমিটার আর একটা রয়েছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে তাদের হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা হচ্ছে 7 সেন্টিমিটার আর এটার ব্যাসার্ধ হচ্ছে 3। দেখো কেন্দ্র দুটোর দূরত্ব হচ্ছে এই ডিস্টেন্সটা, সেটা পেয়ে যাচ্ছে 7 + 3 সমান 10 সেন্টিমিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের যে প্রশ্ন বলেছে 4-এর, কি বলেছে? একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত। কি জানতে চেয়েছে? ভূমির ব্যাস এবং আয়তন একই, কার? চোঙ ও শঙ্কুর। তাহলে সেক্ষেত্রে তাদের উচ্চতা অনুপাত কত হবে? তা দেখো 4-এর প্রশ্নে কি বলেছে? একটা রয়েছে চোঙ এবং শঙ্কু, চোঙ রয়েছে আর রয়েছে শঙ্কু। দুজনের কি কি একই? ভূমির ব্যাস, ব্যাস একই বলতে ব্যাসার্ধ একই হবে, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ আর ধরে নিলাম। আর কি বলেছে? একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত। দুইজনের আয়তনটা সেম, এর উচ্চতা ধরলাম h1, এর উচ্চতা হচ্ছে h2। তাহলে দেখো আমি চোঙের আয়তনটা কি পেয়ে যাব? চোঙের আয়তন পেয়ে যাব πr² সমান, বলেছে শঙ্কুর আয়তনের সঙ্গে সমান। শঙ্কুর আয়তন কি? 1/3 πr²h2। তাহলে দুদিক থেকে দেখো πr² ক্যান্সেল হবে, h1
বাই H2 সমান কত পেয়ে যাব 1/3, অর্থাৎ H1:H2 সমান 1:3। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5-এর যে প্রশ্নটা রয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। 5-এর অঙ্কে রয়েছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/x। কি জানতে চেয়েছে? cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। তা দেখে নাও, cos 4 থিটা মাইনাস সাইন টু দা পাওয়ার 4 থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটার হোল স্কয়ার। সুতরাং আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে লিখলাম। তার ফর্মুলা আমরা কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ চলে আসবে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো, এটা তো সূত্রের মধ্যে পড়ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, আর এটা আমরা পেয়ে যাচ্ছি বলে দেওয়া আছে 1/x, তার মানে আলটিমেট ভ্যালুটা চলে আসছে 1/x। এরপর 6-এর অঙ্কে কি বলেছে? x1 x2 x3 এইভাবে চলতে চলতে xn, এই যে সংখ্যাগুলো রয়েছে তার গড় x বার। কি রয়েছে? x1 x2 এইভাবে চলতে চলতে xn মানে nটা সংখ্যা গড় বলেছে, গড় বলা আছে x বার। সুতরাং আমরা কি লিখতে পারি? x বার সমান x1 প্লাস x2, এইভাবে যে nটা সংখ্যা রয়েছে তাদের যোগফল বাই n। এবার জানতে চেয়েছে kx1 kx2 kx3 ডট ডট kxn এর গড় কত হবে। তাহলে দেখো kx1 kx2 এইভাবে চলছে kxn, এই যে সংখ্যাগুলো রয়েছে তাদের গড়, তাহলে এদের গড় কত হবে? সংখ্যাগুলোর যোগফল kx1 kx2 এইভাবে চলতে চলতে শেষ হবে kxn এ। আর কয়টা সংখ্যা রয়েছে? nটা সংখ্যা বাই n। এবার দেখো ওপরে প্রত্যেকটা টার্মের সঙ্গে কে গুণ রয়েছে, আমরা কে এটাকে কমন নিতে পারি। কে যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে x1 x2 এইভাবে দেখো শেষ হচ্ছে গিয়ে xn এ, আর নিচে পড়ে আছে n। এবার একটু x বারের দিকে তাকাও, x বারে কি রয়েছে? যে nটা সংখ্যার গড়, আর তাই পেয়েছি দেখো x1 থেকে শুরু করে xn যতগুলো সংখ্যা রয়েছে তাদের যোগফল বাই কতগুলো সংখ্যা রয়েছে nটা, তার মানে এই যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে k ইন্টু x বার, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 3-এর দাগে যে সত্য মিথ্যা অঙ্কগুলো রয়েছে দেখে নেব। 3-এর 1-এরটা কি বলেছে দেখে নেব। এবার 3-এর 1-এর দাগের অঙ্কে বলেছে প্রতি বছর r% মূল্য হ্রাস করছে। তাহলে n বছর পর কোনো মেশিনের মূল্য যদি p টাকা হয়, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? দেখো n বছর পূর্বে মেশিনটির মূল্য আমরা ধরে নিচ্ছি, ধরি n বছর পূর্বে মূল্য হচ্ছে x টাকা, সেই x টাকা কি হয়েছে? কমছে। কত পার্সেন্ট রেটে? r% রেটে কমছে। এবার সময়টা কত হয়েছে? n বছর পরে মূল্য কত হয়েছে? কমে p টাকা। তাহলে এক্সটা কমেছে মানে x ইন্টু 1 মাইনাস r বাই কত রেটে কমেছে? r%, r/100 হোল টু দা পাওয়ার n। এটা মানে কি বোঝায়? যে x টাকা ছিল তা প্রতি বছর r% রেটে কমছে, n বছর পরে তার টোটাল ভ্যালুটা আসছে এটাই। আর সেটা কত বলা আছে? এক্ষেত্রে বলা আছে p টাকা, তাহলে এটা সমান পেয়ে যাচ্ছি p। তাহলে x সমান কত পেয়ে যাব? p বাই 1 মাইনাস r/100 হোল টু দা পাওয়ার n। আর দেখো স্টেটমেন্টে তাই রয়েছে, সুতরাং এক্ষেত্রে 3-এর 1-এর দাগে যে স্টেটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি সত্য। 2-এর অঙ্কে যাব, বলেছে a প্রপোর্শনাল b আর b প্রপোর্শনাল c। কি বলেছে? a প্রপোর্শনাল b, b প্রপোর্শনাল c। 3-এর 2-এর অঙ্ক জানতে, এবার কি দেওয়া আছে? a প্রপোর্শনাল c স্কয়ার, সেটা হয় কিনা দেখতে হবে, যে a প্রপোর্শনাল c স্কয়ার এটা আসে কিনা দেখতে হবে। আচ্ছা, এটা আমরা যদি প্রপোর্শনাল তুলে দিই কি পাবো? a সমান k1b আর b সমান পাবো k2c, যেখানে k1 k2 হচ্ছে দুটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো a সমান কি পাচ্ছি? k1b, b এর মানটা বসিয়ে দেবো k2c। সুতরাং এক্ষেত্রে দেখো সমান চিহ্ন আর k1 k2 যেহেতু ধ্রুবক, এটাকে আমরা তুলে দিলে পাবো a প্রপোর্শনাল c, আর দেওয়া রয়েছে a প্রপোর্শনাল c স্কয়ার। তাহলে যে স্টেটমেন্ট রয়েছে তার সঠিক উত্তর হচ্ছে এটা মিথ্যা, কখনোই সত্য হবে না। 3-এর দাগে 3-এর অঙ্কে বলেছে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। কি বলেছে 3-এর অঙ্কে?
বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বলতে ছোট, এটা অর্ধেক বৃত্ত, তার থেকে ছোট একটা বৃত্তচাপ নিলে যে কোণটা আমরা পাবো এই কোণটা কি অবশ্য হয় স্থূলকোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় নিলে হয় সূক্ষ্মকোণ। কিন্তু এক্ষেত্রে উল্টো রয়েছে, দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট নিয়েছে আর বলছে কি সূক্ষ্মকোণ, কিন্তু হবে অ্যাকচুয়ালি স্থূলকোণ। তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। চারের প্রশ্নে যাব। চারের প্রশ্নে কি বলেছে? চারের প্রশ্নে বলেছে কোন নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক, তাহলে গোলকের ব্যাসার্ধ 4 একক হয়। একটু বলে দিই নিরেট অর্ধগোলকের ছবিটা কেমন হয়। এইরকম হচ্ছে নিরেট অর্ধগোলক, এই অংশটা হচ্ছে নিরেট, মানে এই অংশটা রয়েছে। তাহলে দেখো পুরো গোলক হলে হয় 4 পাই আর স্কয়ার, এই অর্ধেক এই যে বক্রতলটা সেটা আমরা পেয়ে যাব 2 পাই আর স্কয়ার, আর মুখটা রয়েছে, মুখ হচ্ছে বৃত্তাকার, তার জন্য বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সুতরাং পেয়ে যাচ্ছি 3 পাই আর স্কয়ার। আর এটার ভ্যালু কি রয়েছে? এর ভ্যালুটা রয়েছে 48 পাই, এটা সমান রয়েছে 48 পাই। তাহলে দুই দিক থেকে যদি পাই পাই ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকছে আর স্কয়ার ইকাল টু 48/3 সমান 16, আবার সেটা সমান জানি 4 স্কয়ার, সুতরাং আর সমান পেয়ে যাচ্ছি 4। অতএব যে অর্ধগোলক রয়েছে তার ব্যাসার্ধ হবে 4 একক, আর তাই রয়েছে, সুতরাং 4 স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। 3 5 অঙ্কে রয়েছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি। কি রয়েছে 3 5 sin 60 ডিগ্রি, প্রথমে 30 রয়েছে তারপর sin 60, সেটা গ্রেটার দেন sin 90। এবার দুদিকে ভ্যালুটা আমরা বার করে দেখবো। দেখো সাইন এই যে যোগফলটা রয়েছে, sin 30 জানি হাফ, sin 60 ডিগ্রি √3/2, যোগ করলে 1 প্লাস √3/2, √3 মান বসিয়ে দিলে 1 প্লাস 1.732/2 সমান 2.732/2। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাবো, আর 2 এর চেয়ে যেহেতু বড় টার্ম বসে আছে তাহলে এটা অবশ্যই 1 এর চেয়ে বড়। আবার সাইন 1 এর সমান আমি কি লিখতে পারি sin 90 ডিগ্রি, সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, সেটা বড় হচ্ছে sin 90 ডিগ্রির থেকে, তাই এটাই দেওয়া আছে, সুতরাং এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এরপর 3 দাগে যে 6 অঙ্কটা আছে দেখে নেব কি বলেছে। কতগুলো তথ্য রয়েছে, তথ্যগুলি আগে লিখে নিই। 6 অঙ্কে রয়েছে 102 104 117, আর রয়েছে 102 118 104 104, আর রয়েছে কি 120 104, 2 হবে 122 102 104। এই যে তথ্যগুলো রয়েছে তাদের সংখ্যাগুলো মান হলো 102। তার সংখ্যাগুলো মান নির্ণয় করতে গেলে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। এক্ষেত্রে 1 নম্বরের প্রশ্ন আর সাজিয়ে লাভ নেই, দেখবো যে কোনটা বেশিবার আছে। তাই এক্ষেত্রে বলেছে যে 102 বেশিবার রয়েছে। 102 কতবার রয়েছে? একবার, দুইবার, তিনবার, তাহলে 102 রয়েছে 3 বার। এবার দেখো মনে হচ্ছে যে 104টা বেশিবার হতে পারে, দেখে নিই, একবার, দুইবার, তিনবার, 4 বার, তাহলে 104 রয়েছে 4 বার। আর কেউ নেই, বেশিবার নেই, সুতরাং এক্ষেত্রে সংখ্যাগুলো মানটা হওয়ার কথা 104, কিন্তু দেওয়া আছে কি 102, তাহলে এই স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এরপর আমরা 4 দাগে যে ভাইটাল অঙ্কগুলো রয়েছে 2 নম্বরে, যেগুলো ডিটেলসে তোমাদের সমাধান লিখতে হয়, তা সেই অঙ্কগুলো দেখে নেব। 4 1 অঙ্কে আমি ফিরবো। 4 1 অঙ্কে রয়েছে কি রয়েছে, কোন নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই, এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? তা দেখো প্রথমে যে লাইনটা রয়েছে, নির্দিষ্ট আসলে 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই, এই লাইনটা কোনো মানে হয় না এবং এটার দিকে আমরা গুরুত্ব দেব না। কেননা যেটা জানতে চেয়েছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, আমরা কি জানি 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সেম হয়। তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ রয়েছে বলে ঘাবড়ে গেলে হবে না, আমরা সিম্পল যে ইন্টারেস্টের সূত্র রয়েছে I=PTR/100 সেই নিয়মেই করব। কি বার্ষিক 10% সুদের হারে, বার্ষিক
10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। তা 1 বছরের ক্ষেত্রে যাই চক্রবৃদ্ধি সুদ হয় তাই হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদটা আমরা নির্ণয় করব। পি বলতে 800 টাকা, টি বলতে 1 বছর, আর সমান 10/100 টাকা। দুটো জিরো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 8 10 80 টাকা। তাহলে একের দাগে যে সঠিক উত্তর কত পেয়ে যাচ্ছি? 80 টাকা। এবার 4-এর দাগে 2-এর অঙ্কটা দেখে নেব কি রয়েছে। এ বি সি একটি ব্যবসায় 36,400 টাকা লাভ করে। এ এবং বি এর মূলধনের অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:4। তাহলে এর লভ্যাংশ কত? কি রয়েছে দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে কত? 5:3। এটা সমান কি লিখতে পারি? 5/3। বি ও সি এর মূলধনের অনুপাত সেটা রয়েছে 5:4, সমান কি লিখতে পারি? 5/4। এবার দেখো এই অনুপাতটা আমাদের কম্বাইন্ড ফরম্যাটে আনতে হবে। এক্ষেত্রে আমরা যদি বিটাকে 3 ধরে নিই, এখানে বি রয়েছে 5, এই দুটোকে আমরা সেম করব। সেম করতে গেলে কি হবে? 3কে আমরা 5 দিয়ে গুণ করলে 15 পাবো, আর 5কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব 15। যেহেতু এখানে নিচে আমি 5 গুণ করেছি, উপরেও 5 গুণ করব, আর এখানে 3 গুণ করেছি উপরে, নিচেও 3 গুণ করব। তাহলে পেয়ে যাচ্ছি এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান কি পেয়ে যাচ্ছি দেখো, এ হচ্ছে 5 × 5 সমান 25, বি হচ্ছে 3 5 15, সি হচ্ছে 4 3 12। মোট লাভ কত বলেছে? মোট লাভ সমান বলা আছে 36,400 টাকা। তাহলে সি এর লাভ কত পাবো? 36,400 ইন্টু সি এর জন্য পাবো 12 বাই হচ্ছে সবগুলোকে যোগ করি, 12 15 হচ্ছে 27, আর 25 যোগ করলে 52 আসছে তো। 25 15 40, আর 12 যোগ করলে 52। এবার এটাকে আমরা কাটাকুটি করব, করে কত আসে দেখতে হবে। দেখো এটা যদি কাটাকুটি করি, 2 কাটছি, 4 কাটি, 4 13 52, 4 3 12, 13 কাটলে 13 2 26, আর থাকছে 10, 13 8 104, দুটো জিরো, 3 0 0 3 0 0 3 8 24, হাতে 2, 3 দিয়ে 6 দিয়ে 8। তাহলে কত পেয়ে যাচ্ছি? আচ্ছা এক্ষেত্রে এর লভ্যাংশ চেয়েছে, সি এর লভ্যাংশ নয়। তাহলে একটু চেঞ্জ করতে হবে এই জায়গাটা। কি করব? এর লভ্যাংশ চেয়েছে, এই জায়গাটা একটু ভুল হয়েছে। কি হবে? সি নয়, চেয়েছে এ। তাহলে এর লাভ দেখো 36,400 ইন্টু এর জন্য কত পাবো? 25 বাই যোগফলটা কত এসেছিল? 52। এবার এটা কাটাকুটি করলে দেখো, যদি 13 কাটাকুটি করি, 13 4 52, 13 2 26, 13 8 104, আর দুটো জিরো, 4 দিয়ে কাটলে 4 7 28, আর দুটো জিরো, 25 7 175, আর দুটো জিরো। অর্থাৎ এর লাভ হচ্ছে 17,500 টাকা। এটাই অ্যান্সার। এরপর 4-এর দাগে 3-এর অঙ্কে যাব, যেখানে জানতে চেয়েছে √12 মাইনাস √11। 3-এর প্রশ্নে রয়েছে √12 মাইনাস √11, আর কি রয়েছে? √13 মাইনাস √10। এর মধ্যে কোনটি বড়? তাহলে বড় ছোট বড় দেখতে গেলে আমরা কি করব? প্রথমে এই টার্মটাকে স্কোয়ার করব। স্কোয়ার করলে কি আসছে? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আসবে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। তাহলে দেখো √12 স্কোয়ার বলতে 12 পাবো, আর √11 স্কোয়ার করলে 11। তাহলে 12 আর 11 যোগ করলে পেয়ে যাব 23, মাইনাস 2 রুট, এটা গুণ করলে 11 দিয়ে 22, হাতে 2, 11 একে 11, 2 হচ্ছে 13, √132। আর যে সংখ্যাটা রয়েছে √13 মাইনাস √10 এর হোল স্কোয়ার করলে কি হবে? একই রকম, প্রথমে আসবে √13 স্কোয়ার মাইনাস 2 ইন্টু √13 ইন্টু √10,
আর পরে থাকবে √10 হোল স্কোয়ার। তাহলে √13 বলতে 13 আসবে, আর √10 বলতে 10। 13 আর 10 যোগ করলে 23 মাইনাস 2 √13 = 130। এবার দেখো এদের মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় কিভাবে বুঝবো। এখানেও 23 রয়েছে, এখানে 23। এবার এখানে 23 থেকে বাদ যাচ্ছে 2√132, আর এখান থেকে 23 থেকে বাদ যাচ্ছে 2√130। এবার বলো √132 বড় না √130 বড়? অবশ্যই √132 বড়। সুতরাং এখান থেকে বেশি বাদ চলে যাচ্ছে 23 থেকে, আর এই যে 23 থেকে কম বাদ যাচ্ছে, তাহলে কোনটা বড় হবে? বড় অবশ্যই হবে √13 মাইনাস √10 হোল স্কোয়ার। এটা বড় হবে কার থেকে? √12 মাইনাস √11 হোল স্কোয়ার। যেহেতু কারণটা কি, √132 বড় √130 চেয়ে। এবার দেখো ভেতরে যে টার্মগুলো রয়েছে সেটা অবশ্যই পজিটিভ টার্ম, কেন √13 মানটা বড় √10 চেয়ে, আর √12 মানটা √11 চেয়ে বড়। তাহলে দুটো যদি ধনাত্মক সংখ্যার বর্গ বড় হয় তাহলে দুটো ধনাত্মক সংখ্যাও বড় হবে, অর্থাৎ রুটগুলো তুলে দিলে √13 মাইনাস √10 গ্রেটার দেন √12 মাইনাস √11। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 4 দাগে যে প্রশ্নটা রয়েছে তার সমাধানে ফিরবো। কি রয়েছে? x² মাইনাস 22x প্লাস 105 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা মান। সমীকরণটা লিখে নেব 4 প্রশ্নে, x² মাইনাস 22x প্লাস 105 = 0। এই সমীকরণে দুটো বীজ রয়েছে আলফা এবং বিটা, তাহলে সেক্ষেত্রে আলফা মাইনাস বিটা মান বার করতে হবে। যেহেতু সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, তাহলে ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট আমরা কি পাবো? বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে মাইনাস 22 বাই 1 বলতে এখানে এটা একটু কম্পেয়ার করবো, ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে a সমান 1, তাহলে পেয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 22। আর আলফা বিটা সমান কি পাবো? c বাই a, c সমান 105 বাই 1 সমান 105। এবার জানতে চেয়েছে আলফা মাইনাস বিটা, আমরা শুরু করবো আলফা মাইনাস বিটার হোল স্কয়ার দিয়ে। কি পাবো? আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটা বলতে 22 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা সমান 105। 22 স্কয়ার বলতে 484 মাইনাস 4 সঙ্গে যদি 105 গুণ করি 420, তাহলে পেয়ে যাচ্ছি 64 সমান 8 স্কয়ার। অতএব আলফা মাইনাস বিটা সমান কি পেয়ে যাব? প্লাস মাইনাস 8, যেহেতু রয়েছে যে স্কয়ার রয়েছে। এবার এই অঙ্কটাকে আমরা খুব শর্টেও করতে পারি। কিভাবে? কিছু নয়, আমি জাস্ট মিডল টার্ম করব। x² মাইনাস 22x প্লাস 105 = 0। মিডল টার্ম করলে কি আসবে? x² মাইনাস 15x মাইনাস 7x প্লাস 105 = 0। তাহলে আমরা যদি x কমন নিই, x মাইনাস 15 মাইনাস 7 কমন নিলে x মাইনাস 15 = 0। তাহলে চলে আসছে x মাইনাস 15 ইন্টু x মাইনাস 7 = 0। দুটি সংখ্যার গুণফল 0 মানে প্রতিটা 0 হবে, অর্থাৎ x মাইনাস 15 = 0 অথবা x মাইনাস 7 = 0। তাহলে পেয়ে যাচ্ছে x = 15 অথবা কি পেয়ে যাচ্ছে 7। এবার দেখো আলফা বিটা কোনটা তোমরা জানো নেই, কোনটা আলফা কোনটা বিটা। যদি আলফা হয় 15 আর বিটা যদি 7 হয় তাহলে আলফা মাইনাস বিটা হয়ে যাবে 15 থেকে 7 গেলে 8। আর যদি আলফা হয়ে যায় 7 আর বিটা হয়ে যায় 15, তাহলে আলফা মাইনাস বিটা সমান 7 মাইনাস 15 সমান -8। তাহলে দুটো কেস আসছে, হয় +8 না হলে -8। সুতরাং এক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? আলফা মাইনাস বিটা সমান +-8। এরপর আমরা 5 অঙ্কে দেখে নেব। 5 অঙ্কে কি বলেছে? ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, এ বি এবং সিডি যা দুটি কেন্দ্রের বিপরীত পাশে সমান দূরত্বে অবস্থিত, আর রয়েছে এ ও বি 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আগে ছবিটা আঁকবো, তবে প্রবলেমটা ক্লিয়ার হবে। কি বলেছে? ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তে এ বি ও সিডি যা দুটি কেন্দ্রের দুপাশে, ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, এ বি ও সিডি সমান দূরত্ব রয়েছে, কেন্দ্রের দুপাশে অবস্থিত, সমান দূরত্বে রয়েছে। এ ও বি সমান 60 ডিগ্রি, এ ও বি কোণটা রয়েছে 60 ডিগ্রি। আর বলেছে সিডি সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। জানতে চেয়েছে
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো দেখে নাও, যেহেতু এবি ও সিডি যা দুটি বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে রয়েছে, সমদূরবর্তী, আমরা কি জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি দুটি জায়গা সমদূরবর্তী হয় তাহলে তাদের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এবি সমান সিডি হবে, আর সেটা সমান পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। তাহলে এবি পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। আবার দেখো, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ও এ সমান ওবি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এই দুটো কোণ সমান, অর্থাৎ কোণ ও এ বি সমান কোণ ও বি এ। তাহলে সেটা কি করে পাবো? দেখো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ রয়েছে 60 ডিগ্রি, তাহলে বাকি যে দুটো কোণ কি করে পাবো? 180 থেকে আমরা 60 বাদ দেবো, তাহলে পাচ্ছি দুটো কোণের সমষ্টি। আবার সেই দুটো কোণ যদি একে অপরের সঙ্গে সমান হয় তাহলে একটা হবে /2 সমান 120 ডিগ্রি /2 সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। যেহেতু তিনটে কোণ সমান, তার মানে যেহেতু কোণ এ ও বি সমান কোণ ও এ বি সমান কোণ ও বি এ, তাহলে ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, যার এবি সমান রয়েছে 6 সেন্টিমিটার। অতএব আমরা কি পেয়ে যাব? ও এ বা ও বি সেটাও 6 সেন্টিমিটার হয়ে যাবে, আর যা কি বৃত্তের ব্যাসার্ধ। অতএব বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে কমপ্লিট অ্যান্সার। এরপর আমরা 6 দাগের অঙ্কটা দেখে নেব। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবি সমান্তরাল ডিসি। এটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের এবি বলেছে ব্যাস, আর এবিসিডি, সিডি হবে সমান্তরাল, কারণ এটা সি নিচ্ছে, এটা ডি, বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি দেওয়া আছে? দেওয়া আছে কোণ বিএসি 25 ডিগ্রি, বিএসি এই কোণটা 25 ডিগ্রি। আর কি রয়েছে? ডিএসসি এর মান কত? ডিএসসি, ডিএসসি বলতে এই কোণটার মান জানতে চেয়েছে। তা দেখো, যেহেতু এবি ব্যাস এবং সি বৃত্তের উপরিস্থিত বিন্দু, তার মানে আমরা কি পেয়ে যাব? কোণ এসিবি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ, সেটা সমকোণ পেয়ে যাচ্ছি। এই কোণের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং ছেদক এসি, ছবিটা যদি বাইরে আঁকি, এবি আর সিডি সমান্তরাল, ছেদক হচ্ছে এ বি সি ডি, এসি ছেদক, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ এবং সমান হবে। এটা 25 ডিগ্রি হয়েছে, তাহলে এটাও 25 ডিগ্রি। তার মানে আমরা কি পেয়ে যাব? কোণ এ সি ডি সমান একান্তর কোণ বি এ সি সমান কত? 25 ডিগ্রি। তাহলে এই কোণটাও পেয়ে গেলাম 25 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হয়? বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পর্ক, অর্থাৎ বিপরীত কোণগুলোকে যোগ করলে 180 ডিগ্রি পাবো। তার মানে আমরা পেয়ে যাব এই যে এ কোণ আর সি কোণ যোগ করলে পেয়ে যাব 180 ডিগ্রি। তাহলে এটাকে একটু ভেঙে লিখছি, দেখো, কোণ ডিএসি, আর এই কোণটা থাকছে 25, আর ওইদিকে কোণ হচ্ছে একটা 25 আর একটা 90, সেই দুটো যোগ করলে পুরো এ কোণ আর সি কোণ পেয়ে যাচ্ছি। আর বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার কারণে এই দুটো কোণের সমষ্টি 180। তাহলে কোণ ডিএসি সমান আমরা কি পাবো? দেখো, ডিএসি প্লাস 25 আর 25 যোগ করলে 50 আর 90 কত হয়ে যাচ্ছে? 140 ডিগ্রি, ওদিকে থাকছে 180। তাহলে কোণ ডিএসি সমান 180
মাইনাস 140 সমান 40 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা সাতের যে প্রশ্নটা রয়েছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ছবিটা আগে এঁকে দেবো। ত্রিভুজ এবিসি রয়েছে, এ বি সি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করে। বিসি সমান্তরাল পি এবং কিউ। কি বলা আছে? বলা আছে এপি সমান 4, কিউসি সমান 9। এপি সমান 4, কিউসি সমান 9। আর বলা আছে পিবি সমান এ কিউ। পি থেকে বি যা, এ থেকে কিউ তা, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। সেক্ষেত্রে আমাদের বার করতে হবে পিবির মান কত। পিবি সমান কত? দেখো, যেহেতু ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল পি কিউ, তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো? উপপাদ্য অনুযায়ী এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে দেখো এপির মান রয়েছে কত? 4 বাই পিবি। আবার এখানে কিউসি ভ্যালুটা বসিয়ে দিয়েছি, কিউসি ভ্যালু রয়েছে 9। এ কিউ কার সঙ্গে সমান? পিবির সঙ্গে সমান দেওয়া আছে, তাহলে এ কিউর পরিবর্তে আমরা লিখতে পারি পিবি। কারণটা কি? যেহেতু এ কিউ সমান পিবি। এবার কোনাকুনি গুণ করবো, অঙ্ক শেষ। পিবির সঙ্গে পিবি গুণ করলে পিবি স্কোয়ার সমান 4 × 9 সমান 36, সেটা আবার 6 স্কোয়ার। তাহলে পিবি সমান পেয়ে যাচ্ছি 6। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 4 দাগে যে 8 অঙ্ক রয়েছে, দুটি আয়তঘনকের ধারগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 এবং 4 একক। আরেকটা রয়েছে 8, 2h-1, 2 একক। যদি তাদের ঘনফল সমান হয় তাহলে h এর মান নির্ণয় করো। আমরা কি করব? প্রথম যে ঘনকটা রয়েছে, প্রথম ঘনকের আয়তন বার করব। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত রয়েছে? 4, 6, 4। 4 × 6 × 4 ঘন একক। দ্বিতীয় যে ঘনক, তার আয়তনটা কি করে পাবো? দেওয়া রয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8, 2h-1 আর 2 ঘন একক। প্রশ্ন অনুযায়ী দুটো সমান বলেছে, তার মানে আমরা কি পাবো? 8 × 2h-1 × 2 সমান 4 × 6 × 4। তা দেখো 8 2 এ 16 আর 4 4 এ 16 ক্যান্সেল হয়ে যাবে। পরে থাকছে 2h-1 আর উপরে থাকছে 6। তাহলে 2h সমান 6 -1 যোগ করলে 7। তাহলে h সমান 7/2 সমান 3.5। তাহলে নির্ণয় h এর মান আমরা কত পেয়ে গেলাম? 3.5 একক। অর্থাৎ h সমান 3.5 একক। এরপর 4 দাগে যে 9 অঙ্কে যাব, সেখানে বলেছে একটি চামড়ার বলের 5544 বর্গ সেমি চামড়া আছে। তাহলে বলটির ব্যাস কত? দেখো, ধরে নিচ্ছি বলটির ব্যাস, ধরি বলটির ব্যাস, ব্যাস নয় ব্যাসার্ধ ধরছি, ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তাহলে বলটিতে চামড়া কত আছে? 5544। চামড়া বলতে চারপাশে আছে, অর্থাৎ সমগ্রতল। সুতরাং আমরা পেয়ে যাব সমগ্রতল বলতে 4πr² সমান 5544। এটাই। এবার এখান থেকে ব্যাস জানতে চেয়েছে, একটু সলভ করবো। যে r² সমান 5544, 4টা এলে ভাগ হবে, পাই সমান 22 এর 7, এবারে গেলে 7/22। 11 2 এ 22, 11 5 এ 55, 11 4 44, জোড়ায় গেছে, মাঝখানে একটা শূন্য। 2 2 এ 4, হাতে 1 2 5 এ 10, 2 দিয়ে 4, 4 কাটলে 4 6 24, 1 4 3 12। তার মানে পেয়ে যাচ্ছে r² সমান 63 কে ভাঙলে 9 × 7 আর এদিকে 7। তাহলে পেয়ে যাচ্ছি 9 বলতে 3² আর দুটো 7 মানে 7²। সুতরাং r = একটা 3 আর একটা 7 সমান 21। এটা পেলাম ব্যাসার্ধ। এবার জানতে চেয়েছে কি? ব্যাস। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, 21 × 2 সমান 42 সেন্টিমিটার। এরপর 4 দাগে যে 10 অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব। কি বলেছে?
একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। তাহলে সূর্যের উন্নতি কোণ কত? ছবিটা আগে আঁকবো। 10 অঙ্কে কি বলেছে, একটা স্তম্ভ রয়েছে, তার ছায়াটা নিচে পড়েছে, আর সূর্যের উন্নতি কোণ বলতে এই যে কোণটা থিটা। এ বি স্তম্ভ, বিসি হচ্ছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। ধরি এ বি স্তম্ভ, বিসি ছায়ার দৈর্ঘ্য এবং থিটা হলো সূর্যের উন্নতি কোণ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা কি পাবো? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতা অনুপাত √3:1। আমি প্রথমে কি লিখেছি? স্তম্ভ। তার মানে অনুপাতটা একটু উল্টে লিখতে হবে। কি হবে? 1/√3, 1/√3, আর সেটা সমান জানি আমরা ট্যান 30 ডিগ্রি। তাহলে দুদিক থেকে ট্যান উঠে গেলে পেয়ে যাব থিটা সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে সূর্যের উন্নতি কোণ। এরপরে 11 দাগে যে ত্রিকোণমিতির অঙ্কটা রয়েছে তা দেখে নেব। কি রয়েছে? ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3। 11 প্রশ্নে রয়েছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3। এটা আগে সলভ করে নেবো, তারপর কি বার করতে বলেছে সেখানে যাব। দেখো ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 বলতে ট্যান 60 ভ্যালু আমরা জানি। দুদিক থেকে ট্যান উঠে গেলে থিটা প্লাস 15 ডিগ্রি পড়ে থাকবে আর উপরে 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 60 - 15 সমান 45 ডিগ্রি। জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে দেখো দুটোর ভ্যালু হচ্ছে 45, সাইন 45 কস 45, দুটোরই ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে 2 × 1/√2, 2কে আমরা লিখতে পারি দুটো √2, আর নিচে একটা √2, একটা √2 ক্যান্সেল হলে পেয়ে যাব √2। এবার আমরা 4 দাগে একেবারে শেষ অঙ্কে পৌঁছে গেছি। 4 12 অঙ্ক, যেখানে রয়েছে ইউআই সমান xi - 25/10। কি রয়েছে? ইউআই সমান xi - 25/10, আর রয়েছে সামেশন fi ui 20 সামেশন fi 100। তাহলে এক্স বার কত? এক্স বার বলতে যৌগিক গড়, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্স বার সমান আমরা কি জানি? এই যে ভ্যালুগুলো রয়েছে স্টেপ ডেভিয়েশন বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের অংশগুলো, সেটা আমরা সূত্রটা কিভাবে লিখবো? a প্লাস এইচ ইন্টু সামেশন fi ui বাই সামেশন fi। এ আর এইচ কোথা থেকে পাবো? এই যে ভ্যালুটা রয়েছে এটাকে কম্পেয়ার করবো xi মাইনাস a বাই এইচ। তাহলে a সমান কত? 25, আর এইচ এর জায়গায় বসে আছে 10। ভ্যালুগুলো এবার এখানে বসিয়ে দেবো। a সমান 25, এইচ সমান 10, সামেশন fi ui রয়েছে 20, সামেশন fi হচ্ছে 100। দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 25 আর এখানে থাকছে 2 সমান কত? 27, অর্থাৎ 27। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 27। তাই এইভাবে আমরা যে পেজ নম্বর 218 ছিল আর যে অঙ্কগুলো ছিল তার সমাধান এখানে দেখানো হলো। নেক্সট যে ভিডিও আসতে চলেছে সেক্ষেত্রে তোমরা পরবর্তী যে স্কুল রয়েছে এবিটি এর, তার প্রবলেমগুলো তোমরা একই রকমভাবে ডিটেলসে সমাধান পাবে। এই যে অঙ্কগুলো করাচ্ছি যতটা পাচ্ছি ডিটেলসে তোমাদের দিচ্ছি, যাতে করে তোমাদের একই রকম অঙ্ক এলে পরীক্ষায় কোনো নার্ভাসনেস না আসে এবং খুব ভালোভাবে তোমরা সলভ করতে পারো। তা অঙ্কগুলো করতে খুবই এনার্জেটিক মোমেন্টের প্রয়োজন হয়। তা সেই এনার্জিটা পাবো তোমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কেননা দেখতে পাচ্ছ যে এখান থেকে যে সমাধানগুলো দেওয়া হয়েছে তা সম্পূর্ণ যুক্তিসঙ্গত এবং ডিটেলসে, যাতে করে তোমাদের কোনো রকম বুঝতে না অসুবিধে হয়। তা অবশ্যই সবাই ভালো থাকো, সবাই প্রিপারেশন আশা করি ভালো চলছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।